নমস্কার। আজ ২৩শে জানুয়ারি ২০২৬, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকে প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দ ও সুভাষচন্দ্র বসু। ১৮৯৭ খ্রিস্টাব্দের ১৫ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ সিংহল অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কার রাজধানী কলম্বো বন্দরে পদার্পণ করলেন। তারপর একের পর এক বক্তৃতা আত্মবিস্মৃত হীনমন্য ভারতবাসীর সামনে তাদের সুপ্রাচীন সাংস্কৃতিক, আধ্যাত্মিক ঐতিহ্য, জাতীয় বৈশিষ্ট্য তুলে ধরছেন স্বামীজি। তাদের নবপ্রাণে সঞ্জীবিত করতে লাগলেন। সমস্ত হীনমন্যতা ঝেড়ে ফেলে আত্মমর্যাদায় বলিয়ান হয়ে উঠে দাঁড়াতে আহ্বান জানাচ্ছেন যুব সম্প্রদায়কে। ১৬ই জানুয়ারি কলম্বোর ফ্লোরাল হলে প্রদত্ত বক্তৃতায় ভারতবর্ষকে পুণ্যভূমি বলে অভিহিত করে বললেন, অতি প্রাচীনকাল থেকে এখানে বিভিন্ন ধর্মের স্থাপত্যগণ আবির্ভূত হয়ে আধ্যাত্মিক সত্যের সনাতন ও পবিত্র ভাব রাশি দিয়ে সমগ্র পৃথিবীকে বারংবার ভাসিয়েছেন। এখান হতেই পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ সমগ্র বিশ্বে বিস্তৃত হয়েছে দার্শনিক জ্ঞানের বিপুল তরঙ্গমালা। আবার এখান হতেই তরঙ্গ উত্থিত হয়ে সমগ্র পৃথিবীর জড়বাদী সভ্যতাকে আধ্যাত্মিকতায় উত্তীর্ণ করবে। অন্যান্য দেশে লক্ষ লক্ষ নরনারীর হৃদয় দগ্ধকারী জড়বাদ রূপ অনল নির্বাণ করতে যে জীবনপ্রদ বাড়ি প্রয়োজন তা এখানেই রয়েছে। মাদ্রাজে চতুর্থ ও শেষ বক্তৃতা দিচ্ছেন ১৪ই ফেব্রুয়ারি। বিষয় ভারতের ভবিষ্যৎ। এই বক্তৃতাগুলির মধ্যে দিয়ে স্বামীজি নির্ধারণ করে দিচ্ছেন আগামী ৫০ বছরের জন্য কোন দেবতা ভারতবর্ষের অর্চনীয়। সেই নতুন দেবতা আমাদের মাতৃভূমি, পুণ্যভূমি ভারতবর্ষ। ভারতবর্ষের কোটি কোটি সাধারণ মানুষ। স্বামীজি বলছেন, আগামী ৫০ বছর গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন। অন্যান্য অকেজ দেবতা এই কয়েক বছর ভুলে গেলে কোনো ক্ষতি নেই। অন্যান্য দেবতারা ঘুমাচ্ছেন, তোমাদের স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। সর্বত্র তার হস্ত, সর্বত্র তার কর্ণ। তিনি সকল স্থান ব্যাপ্ত করে আছেন। তোমার সামনে, তোমার চারিদিকে যে দেবতাকে দেখছো, এই বিরাটের উপাসনা করতে পারছো না? স্বামীজি ঘোষণা করছেন, এই জাতির কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য আত্মবলিদানই তোমাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম। ভারতবাসীকে আহ্বান করে বলছেন, জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু নিশ্চিত। এসো একটা মহান আদর্শ নিয়ে তার জন্য সমস্ত জীবন নিয়োজিত করি। স্বামী বিবেকানন্দের এই আহ্বান সহস্রাধিক ভারতবাসীর মনে যেমন সাড়া দিচ্ছে, তেমনি এই আহ্বানে সাড়া দিতেই যেন ১৮৯৭ সালের ২৩শে জানুয়ারি জন্মগ্রহণ করলেন সুভাষচন্দ্র বসু। স্বামীজির যে বহুমুখী ভাবধারা, সেই বহু ধারার মধ্যে বিশেষ করে একটি দিক, একটি খুব গুরুত্বপূর্ণ দিক, স্বদেশপ্রেম। সার্বিক অর্থে জাতীয় মুক্তির আদর্শকে বাস্তব রূপ দিতে আবির্ভূত হলেন সুভাষচন্দ্র। যেদিন সুভাষচন্দ্রের জন্ম, সেই দিন স্বামীজি জাফনায় তার প্রদত্ত বক্তৃতার উপসংহারে আশা ব্যক্ত করছেন,
বলছেন, আমাদের পূর্বপুরুষগণ যতই শ্রেষ্ঠ ও মহিমান্বিত হন না কেন, প্রভুর আশীর্বাদে আমরা প্রত্যেকেই এমন সব কাজ করব যার ফলে তাঁদের গৌরবকেও ম্লান হয়ে যেতে হবে। ওই দিনই উড়িষ্যার কটকে জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবীর নবম সন্তান রূপে ভূমিষ্ঠ হচ্ছেন সুভাষ। ভারতবর্ষের মুক্তি আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে ভারতের যে অগণিত বীর সন্তানেরা জীবন উৎসর্গ করেছেন, তাদের পুরোভাগে নেতৃত্ব দিয়ে বা সাধারণ যোদ্ধা হিসেবে তারা সকলেই আমাদের শ্রদ্ধেয়, বরেণ্য, প্রণম্য। কিন্তু সুভাষচন্দ্র তাদের মধ্যে অনন্য। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার সকল সেনানীর প্রতি শ্রদ্ধা নিবেদন। ইতিহাসের নিরপেক্ষ বিচার যদি আমরা করি, ভারতের জাতীয় মুক্তি আন্দোলনে জাতি, ধর্ম, বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে যেভাবে সুভাষচন্দ্র নেতৃত্ব দিয়েছিলেন, তাতে আর কারো সঙ্গে সত্যি সত্যি তার তুলনা চলে না। যে অবিশ্বাস্য আত্মত্যাগ, অসীম সাহসিকতা, ক্লান্তিহীন পরিশ্রম, সম্পূর্ণ হংশূন্যতা, গভীর সেবাপরায়ণতা, অভ্রান্ত দূরদর্শিতা, বিষম বিপদেও মানসিক প্রশান্তি, হৃদয় উজাড় করা ভালোবাসা, আদর্শ নিষ্ঠা, লক্ষ্যে অবিচলতা, এই সমস্ত কিছুর মূলে কিন্তু ছিল একটি জিনিস, তার সমুন্নত চরিত্র। আর এই চরিত্র সম্পূর্ণরূপে গড়ে উঠেছিল যার শিক্ষার আলোয়, তিনি আর কেউ নন, স্বামী বিবেকানন্দ। রাষ্ট্রীয় নেতৃত্বের আদর্শের বিচারে ভারতবর্ষেই কেবল নন, সমগ্র বিশ্বের বিচারেও সুভাষচন্দ্র অদ্বিতীয়। তাই একমাত্র সুভাষচন্দ্র বসুকেই নেতাজি আখ্যায় ভূষিত করা হয়। বাকি সকলেই নেতা, ইনিই একমাত্র নেতাজি। একজন নেতার যে আদর্শ চরিত্র, বলা হচ্ছে a leader has a clear vision for the organization. নেতার মনে সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ছবি থাকবে। দ্বিতীয়ত, a leader should have the ability to communicate this vision to others. নেতা তার দৃষ্টিভঙ্গি অন্যদের মধ্যে সঞ্চারিত করতে পারবেন। তৃতীয়ত, a leader should have the capacity to motivate others to work towards the vision. সংগঠনের সকলকে সেই নির্দিষ্ট লক্ষ্য প্রাপ্তির জন্য কাজ করতে প্রণোদিত করার সামর্থ্য তার মধ্যে থাকবে। এবং চতুর্থত, a leader should have the ability to work the system to get things done. নিজের পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য সংঘযন্ত্রটিকে সমগ্রভাবে কার্যকরী করে তোলার ক্ষমতা তার মধ্যে থাকবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে আমরা এই সমস্ত ক্ষমতার পরিপূর্ণ বিকাশ লক্ষ্য করতে পাচ্ছি। দেশ ও জাতির প্রতি তার সীমাহীন ভালোবাসা এবং দায়বদ্ধতা, সেটি তার কৈশোর যৌবনেই কিন্তু গড়ে উঠেছিল এবং ধীরে ধীরে তিনি ভারত কল্যাণ পথের পথিক হয়ে উঠেছিলেন। সেটি একদিনে নয়, ধীরে ধীরে তার এই চরিত্রের দৃঢ়তা গঠিত হয়েছিল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজেকে মনে করতেন দেশমাতৃকার সেবক, জনসাধারণের দাসস্য দাসঃ, দাসের দাস। সমগ্র সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে হিন্দু, মুসলমান, শিখ সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংহতি স্থাপনে তিনিই একমাত্র সমর্থ হয়েছিলেন। আবার ভারতের নানা প্রদেশের মানুষকে জাত পাত প্রাদেশিকতার যে সংকীর্ণ বাধা, সেগুলি উপেক্ষা করে একটি
একটি জাতীয় পতাকা তলে সমবেত করার যে কৃতিত্ব প্রথম, সেটি সুভাষচন্দ্রের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। রক্ষণশীলেরা কি তার বিরোধিতা করেননি? করেছেন। মতানৈক্য হয়নি? হয়েছে। কিন্তু তার উচ্চ আদর্শের কাছে কখনো সেই মতবিরোধ, ব্যক্তিগত অহংবোধ সেগুলি মাথা তুলে দাঁড়াতে পারেনি। সেজন্যই আজাদ হিন্দ ফৌজে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নামে রেজিমেন্ট ছাড়াও গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড এগুলি তিনি তৈরি করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বৃথাই তো আর তাঁকে জাতির পক্ষ থেকে দেশনায়ক রূপে বরণ করেননি। সত্যই ছিলেন তিনি দেশনায়ক। এই বিরাট ভারতবর্ষের সত্যিকারের দেশনায়ক ছিলেন সুভাষচন্দ্র বসু। তার বন্ধু চারুচন্দ্র তিনি বলছেন, বিবেকানন্দ ওয়াজ হিজ আইডিয়াল থ্রু আউট। তার সমগ্র জীবনের নিষ্কম্প ধ্রুবতারা, আদর্শ যদি কেউ থেকে থাকেন সেটি হচ্ছেন বিবেকানন্দ। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজের যুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র শত্রুবেষ্টিত রেঙ্গুন ত্যাগ করতে বাধ্য হচ্ছেন 24শে এপ্রিল 1945। চোখের সামনে সংগ্রামের এই বিপুল আয়োজন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ভারত মাতার শৃঙ্খল মোচনের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আবার বোধহয় সেটি ব্যর্থ হলো। সামনে অপার অনিশ্চিত ভবিষ্যৎ। নেতাজি কেমন? নেতাজি অটল, অনড়, স্থির চিত্ত। রেঙ্গুন ত্যাগের আগের দিন 23শে এপ্রিল প্রশান্ত হৃদয়ে নির্বিকার চিত্তে চলে গেলেন স্থানীয় রামকৃষ্ণ মিশনের মন্দিরে। যোদ্ধার পোশাক পরিত্যাগ করে, পট্টবস্ত্র পরিধান করে তন্ময় তদ্গত চিত্তে শ্রীরামকৃষ্ণের মূর্তির সামনে ধ্যানমগ্ন হলেন। যেন উজাড় করে দিলেন নিজেকে নিজ দেবতার শ্রীচরণে। ব্রহ্মচারী শঙ্কর লিখিত প্রবন্ধ যুগনায়ক ও দেশনায়ক, বিবেকানন্দ ও সুভাষচন্দ্র। চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থে যেটি সংকলিত রয়েছে তার একটি ছোট্ট অংশ এইরূপ: বিবেকানন্দের জীবন যার সাধনা স্পর্শে রূপান্তরিত হয়েছিল, সেই জীবনের প্রভাব কত গভীর ও তীব্র হলে এই পরম সংকট মুহূর্তে, যে সংকটের কথা আমরা কল্পনাও করতে পারি না, নেতাজি অমন করে নিজেকে সমাহিত করতে পেরেছিলেন, তা বিশ্লেষণের অপেক্ষা রাখে না। স্বামী বিবেকানন্দকে আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর আত্মজীবনীতে তিনি লিখছেন, হঠাৎ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে যেন সমস্যার সমাধান খুঁজে পেলাম। আমাদের এক আত্মীয় সুহৃদচন্দ্র মিত্র নতুন কটকে এসেছিলেন, আমাদের বাড়ির কাছেই থাকতেন। একদিন তার সঙ্গে দেখা করতে গিয়ে তার ঘরে বসে বই ঘাঁটছি, হঠাৎ নজর পড়ল স্বামী বিবেকানন্দের বইগুলোর উপর। কয়েক পাতা উল্টেই বুঝতে পারলাম এই জিনিসই আমি এতদিন ধরে চাইছিলাম। বইগুলো বাড়ি নিয়ে এসে গোগ্রাসে গিলতে লাগলাম। পড়তে পড়তে আমার হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগলো। প্রধান শিক্ষক মশাই আমার মধ্যে সৌন্দর্যবোধ, নৈতিকতাবোধ জাগিয়ে দিয়ে গিয়েছিলেন, জীবনে এক নতুন প্রেরণা এনে দিয়েছিলেন, কিন্তু এমন আদর্শের সন্ধান দিতে পারেননি যা আমার সমগ্র সত্তাকে প্রভাবান্বিত করতে পারে। এই আদর্শের সন্ধান দিলেন বিবেকানন্দ। আমার বয়স যখন বড়জোর 15, বিবেকানন্দ আমার জীবনে প্রবেশ করলেন। তারপর আমার অন্তরে এক বিপ্লব ঘটে গেল এবং সমস্ত কিছু ওলট পালট হয়ে গেল। অবশ্য তাঁর শিক্ষা ও ব্যক্তিত্বের পূর্ণ তাৎপর্য উপলব্ধি করতে আমার দীর্ঘ সময় লেগেছিল, কিন্তু প্রথম থেকেই কয়েকটা জিনিস চিরকালের জন্য দৃঢ়ভাবে আমার মনে গেঁথে গিয়েছিল।
চেহারায় ও শিক্ষায় বিবেকানন্দ একজন পূর্ণ বিকশিত ব্যক্তিত্ব রূপেই আবির্ভূত হয়েছিলেন আমার কাছে। তার মধ্যে আমার প্রশ্নের সহজ সমাধান খুঁজে পেয়েছিলাম, যেগুলো তখন আমায় নাড়া দিয়েছিল এবং পরবর্তীকালে যেগুলির বিষয়ে আরও সচেতন হয়েছিলাম। এই আদর্শরূপে স্বামী বিবেকানন্দকে সুভাষচন্দ্র পাচ্ছেন, লক্ষ্য স্থির করছেন মাতৃভূমি ভারতবর্ষের কল্যাণ, অগণিত অনাহার ক্লিষ্ট নিষ্পেষিত, যুগ যুগান্তর ধরে শোষিত, লাঞ্ছিত, অপমানিত ভারতের সন্তান সন্ততির সর্বাত্মক মুক্তি। তার প্রথম সোপান বিদেশি শাসন মুক্ত স্বাধীন ভারত। বলছেন, আমার জীবন এনজয়মেন্টের জন্য নহে, মাই লাইফ ইজ আ মিশন, আ ডিউটি। বিবেকানন্দ রচনাবলীর সঙ্গে পরিচিত হবার সঙ্গে সঙ্গেই সুভাষচন্দ্র ক্রমেই শ্রীরামকৃষ্ণ দেবের প্রতি আকৃষ্ট হতে লাগলেন। রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শে জীবন গঠন তার একমাত্র সাধনা হিসেবে গ্রহণ করে নিজেকে গড়ে তুলতে লাগলেন। ভারতের যুব সমাজের সামনে বিবেকানন্দ যে আদর্শ তুলে ধরেছিলেন, ক্ষাত্রবীর্য ও ব্রহ্মতেজ, সুভাষচন্দ্র সেই আদর্শ গ্রহণ করলেন নিজের জীবনে। স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, আমি চাই এমন মানুষ যাদের পেশিসমূহ লৌহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য, মনুষ্যত্ব, ক্ষাত্রবীর্য, ব্রহ্মতেজ। সুভাষচন্দ্র মনে করতেন, স্বামীজির এই অগ্নিময় আদর্শকে বাস্তবায়িত করতে হলে আমাদের তিনটে জিনিস প্রয়োজন। কি? বন্ধু হেমন্ত কুমার সরকারকে লিখছেন, মানুষ হইতে গেলে তিনটি জিনিস চাই। তাকে হতে হবে অতীতের ঘনীভূত রূপ, এম্বডিমেন্ট অফ দ্য পাস্ট, বর্তমানের ফসল, প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট, এবং ভবিষ্যতের বাণীবাহক, প্রফেট অফ দ্য ফিউচার। অর্থাৎ দেশের অতীত ঐতিহ্যকে আত্মীকরণ করে জীবনে সেটির প্রতিফলন ঘটিয়ে বর্তমান প্রয়োজন অনুসারে নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা এবং ভবিষ্যতের উত্তরণের পথে অগ্রসর হওয়া। এই কথাটি সুভাষচন্দ্র সারা জীবন ধরে যেমন বলেছেন, তেমনি নিজের জীবনেও সেটির প্রতিফলন ঘটিয়েছেন। চরিত্রবান একজন ব্যক্তি সমাজের কাছে সর্বশ্রেষ্ঠ উপহার, এটি যেমন স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, তেমনি সুভাষচন্দ্র বিশ্বাস করতেন এবং সত্য বলে জানতেন। সুভাষচন্দ্র স্পষ্ট ভাষায় বলছেন, প্রথম হই আর লাস্ট হই, আমি স্থির রূপে বুঝিয়াছি লেখাপড়া ছাত্রের প্রধান উদ্দেশ্য নহে, কিন্তু বিদ্যালয়ের চাপরাশ পাইলে ছাত্ররা যদি আপনাকে কৃতার্থ মনে করে, তবে সে শিক্ষাকে আমি ঘৃণা করি। তাহা অপেক্ষা মূর্খ থাকা কি ভালো নয়? চরিত্র গঠনই ছাত্রের প্রথম কর্তব্য, কার্যই জ্ঞানের পরিচায়ক। বই পড়া বিদ্যাকে আমি সর্বান্তকরণে ঘৃণা করি। আমি চাই চরিত্র, জ্ঞান, কার্য। এই চরিত্রের ভিতরে সব ভগবৎ শক্তি, স্বদেশ প্রেম, ভগবানের জন্য তীব্র ব্যাকুলতা সবই যায়। আবার বলছেন, এক একটি ইজমের গোঁড়া ভক্তেরা মনে করেন যে ওই মতের প্রতিষ্ঠা হইলে পৃথিবীর সকল দুঃখ দূর হইবে। আজকাল তাই কোনো কোনো দেশে ইজমের লড়াই খুব ঘনাইয়া উঠিয়াছে। আমার নিজের কিন্তু মনে হয় যে কোনো ইজমের মতবাদের দ্বারা মানব জাতির উদ্ধার হইতে পারে না, যদি সর্বাগ্রে আমরা মনুষ্যচিত চরিত্রবল না করিতে পারি। স্বামী বিবেকানন্দ তাই বলিতেন, ম্যান মেকিং ইজ মাই মিশন, মানুষ তৈরি করা আমার জীবনের উদ্দেশ্য। জাতি গঠনের এবং ইজম প্রতিষ্ঠার ভিত্তি খাঁটি মানুষ। খাঁটি মানুষ সৃষ্টি করা যুব আন্দোলনের প্রধান উদ্দেশ্য। খাঁটি মানুষ সৃষ্টি করিতে হইলে সব দিক দিয়া তাহার বিকাশ হওয়া চাই। সব ইজমের মূলে যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা যুব আন্দোলনের অন্যতম আদর্শ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিবেকানন্দের আদর্শকে কি প্রবলভাবে
সুভাষচন্দ্র গ্রহণ করেছিলেন নিজের জীবনে, এবং তার জীবনে সেটির যে প্রতিফলন ঘটেছিল, তার উন্নত চরিত্র, এই বিরাট দেশকে স্বাধীনতার পথে চালিত করার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটির ক্ষেত্রেও সে আর বলার অপেক্ষা রাখে না। 1940 সালে কারারুদ্ধ অবস্থায় ইচ্ছাপত্র রচনা করেছিলেন। কালীপূজার পবিত্র রাতে প্রতিজ্ঞা করে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন, হয় মুক্তি না হয় মৃত্যু। এই প্রতিজ্ঞার কথা জানিয়ে একাধিক পত্র পাঠালেন প্রেসিডেন্সি জেলের সুপারিনটেন্ডেন্ট, বাংলার হোম মিনিস্টার, বাংলার গভর্নর এবং প্রিমিয়ারের কাছে। সবই সেগুলি তার সেই ইচ্ছাপত্রের প্রতিধ্বনি। ইচ্ছাপত্রে যে অবিস্মরণীয় কথাগুলি লিখেছিলেন, তার কিয়দংশ আমরা আমাদের আজকের এই আলোচনায় স্মরণ করব। In this mortal world, everything perishes and will perish, but ideas, ideals, and dreams do not. One individual may die for an idea, but that idea will, after his death, incarnate itself in 1,000 lives. This is how the wheels of evolution move on, and the ideas, ideals, and dreams of one generation are bequeathed to the next. No idea has ever fulfilled itself in this world except through ordeal of suffering and sacrifice. এই নশ্বর পৃথিবীতে বিনষ্ট হবে সব কিছুই, কেবল নষ্ট হবে না ভাব, আদর্শ ও স্বপ্ন। কোনো একটি ভাবের সাধনায় ব্যক্তি মানুষের মৃত্যু ঘটতে পারে, কিন্তু সেই ভাবটি তার মৃত্যুর পরে পুনর্জন্ম নেবে সহস্র জীবনে। এই রূপেই আবর্তিত হয় বিবর্তনের চক্র, এবং এক প্রজন্মের ভাব, আদর্শ ও স্বপ্ন বয়ে চলে পরবর্তী জীবনে। যন্ত্রণা ও আত্মত্যাগের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে কোনো ভাবাদর্শ ফলপ্রসূ হয়নি এই পৃথিবীতে। কি অপূর্ব নেতাজি সুভাষচন্দ্র বোসের এই কথাগুলি, যেটি তিনি তার ইচ্ছাপত্রে লিখছেন। স্বামীজির আদর্শ যেন সুভাষের মধ্যে যেমন প্রতিফলিত হচ্ছে, তেমনি সুভাষের আদর্শ, ভাব, স্বপ্ন আমাদের মধ্যে, ভবিষ্যতের দেশবাসীর মধ্যে যেন প্রতিফলিত হয়। এই স্বপ্ন তিনি যেন দেখছেন, এবং এই আত্মপ্রত্যয় তার কণ্ঠে যেন ধ্বনিত হচ্ছে। আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামের উদ্দেশ্য ব্যাখ্যা করে আবেগ কম্পিত কণ্ঠে তিনি ঘোষণা করছেন, ভারতের সাধারণ মানুষের সদিচ্ছা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে ব্রিটিশ শাসন ভারতবর্ষে কোনো রকমে টিকে আছে মাত্র। আর একদিন না একদিন খুব শীঘ্রই ভারতবর্ষ তার প্রিয় স্বাধীনতাকে লাভ করবে। আজাদ হিন্দ ফৌজের সহযোগী যোদ্ধাদের উদ্দেশ্যে বলছেন, বন্ধুগণ, তোমরা আজ ভারতের মর্যাদার প্রহরী, তোমরাই আজ ভারতের আশা ও আকাঙ্ক্ষার প্রতিভু। এই আশ্বাস তোমাদের আমি দিতে পারি, তোমাদের সঙ্গেই আমি থাকব। কি আলোকে, কি অন্ধকারে, কি আনন্দে, কি দুঃখে, কি জয়ে, কি যন্ত্রণায়, এই মুহূর্তে তোমাদের দিতে পারবো এমন আমার কিছু নেই। দিতে পারি শুধু ক্ষুধা, শুধু তৃষ্ণা, শুধু কঠিন যুদ্ধযাত্রা, আর শুধু মৃত্যু। আমাদের কেউ স্বাধীন ভারত দেখতে পেল কি পেল না, কি এসে যায় তাতে? এটাই কি যথেষ্ট নয় যে ভারত স্বাধীন হবে এবং আমরা আমাদের সর্বস্ব দেব ভারতকে স্বাধীন করবার জন্য? সুভাষচন্দ্রের এই আকুল আহ্বান আজ এত বছর পরেও যখন আমরা অনুধ্যান করছি, এই প্রাণারাম চ্যানেলে আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন, একসাথে আমাদের দেহ যেন শিহরিত হয়ে উঠছে। আমাদের দেশ ভারতবর্ষের জন্য আমাদের যে প্রেম, আমাদের যে ভালোবাসা, নেতাজি যেন আমাদের সেই ভালোবাসাকে জাগিয়ে দিচ্ছেন আরো বেশি করে। স্বামীজি বলেছিলেন, জগতের ইতিহাস
অল্প কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস। সুভাষচন্দ্র নিজ জীবন দিয়ে দেখালেন যে বিবেকানন্দের শিক্ষা গ্রহণ করে কিভাবে চরিত্র শক্তির অধিকারী হওয়া যায় এবং সেই চরিত্র শক্তির বলে বলীয়ান হয়ে কেমনভাবে জগতের ইতিহাসকে পরিবর্তন করে দেওয়া যায়, জাতির ইতিহাসকে পরিবর্তন করে দেওয়া যায়। 1897 সালের 23শে জানুয়ারির জাফনায় স্বামী বিবেকানন্দের সেই বক্তৃতা। আমাদের পূর্বপুরুষরা অতি বিস্ময়কর কাজ করেছিলেন এবং আমরা ভক্তি ও গর্বের সঙ্গে তাদের কার্যকলাপের আলোচনা করে থাকি, কিন্তু এখন আমাদের কাজ করার সময়। আমাদের ভবিষ্যৎ বংশধরেরা যেন উৎসাহ গৌরবের সঙ্গে আমাদের এই কার্যকলাপের আলোচনা করে। আমাদের পূর্বপুরুষেরা যতই শ্রেষ্ঠ ও মহিমান্বিত হন না কেন, প্রভুর আশীর্বাদে আমরা প্রত্যেকেই এমন সব কাজ করব যার দ্বারা তাদের গৌরব রবিও ম্লান হয়ে যাবে। সুভাষচন্দ্রের জীবন প্রভায় আমাদের পূর্বপুরুষদের গৌরব ও মহিমা ম্লান হয়েছে কিনা সেটি বড় কথা নয়, কিন্তু নবভারতের ভাবী প্রজন্ম সকল উৎসাহ ও গৌরবের সঙ্গে তার কার্যকলাপের আলোচনা করবে, করে চলেছে এবং নবযুগের নির্মাণে সুভাষচন্দ্র বসু চিরকালের প্রেরণা হয়ে রয়ে গেছেন। আজকের এই সুন্দর দিনে 23শে জানুয়ারি 2026 আমরা সুভাষচন্দ্রের প্রতি আমাদের প্রাণের প্রণতি নিবেদন করে তাঁর আদর্শে এবং যার আদর্শে তার জীবনটি আদর্শান্বিত সেই পরম পুরুষ দেশমাতৃকার সন্তান স্বামী বিবেকানন্দের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আজকের এই আলোচনায় ইতি টানব। সবশেষে আমরা আবার আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারাও আজকে আপনাদের প্রাণের শ্রদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি এবং স্বামী বিবেকানন্দের প্রতি নিবেদন করবেন এই প্রাণারাম চ্যানেলের মাধ্যমে আমাদের এই আলোচনা সভায়, এই আলোচনার আসরে। কমেন্টে আপনাদের মনের কথাটি লিখবেন এবং একসঙ্গে আমাদের সেই অর্ঘ্য পৌঁছে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণে, স্বামী বিবেকানন্দের চরণে। সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।